সাদ্দাম হোসেন এবং কিং শাহ ফয়সালের পর যে ব্যক্তি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখত তার নাম মুয়াম্মার গাদ্দাফি, যে জাতিসংঘে দাঁড়িয়ে আমেরিকাকে সরাসরি শয়তান বলে উল্লেখ করেছিল, যে ইউরোপে তেল বিক্রি করা বন্ধ করে দিয়েছিল, যে ইসরায়েল আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্বের ভিত নড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, বলছি সেই গাদ্দাফির কথা, যে ৪২ বছর লিবিয়া শাসন করেছিল। আসলে গাদ্দাফিকে কি বলা উচিত? স্বৈরশাসক, বিদ্রোহী, নাকি একজন সফল রাষ্ট্রনায়ক? চলুন সেটাই বিবেচনা করে দেখা যাক আজকের এই ভিডিওতে। نزحف أنا والملايين لتطهير ليبيا شبر شبر، بيت بيت، دار دار، زنقة زنقة، فرد فرد। লিবিয়া সিরতের এক বেদুইন পরিবারে জন্মগ্রহণ করেন একটা ছোট্ট বাচ্চা, নাম রাখা হয় মুয়াম্মার গাদ্দাফি। যদিও সে বেদুইন পরিবারে জন্মগ্রহণ করেছিল, তবুও তার বাবা মা চেয়েছিল ছেলেটা শিক্ষার আলো আলোকিত হোক। এজন্য তার বাবা মা তাকে নিকটস্থ শহর সাভা শহরে পাঠিয়ে দেয়। সাভা শহরে যাওয়ার সাথে সাথে তার ভিতরে থাকা সুপ্ত নেতৃত্বের গুণাবলী বিকশিত হতে থাকে এবং তিনি মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরের চিন্তা চেতনা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি জামাল আব্দুল নাসেরের লেখা বই পড়েন, ভাষণ শোনেন এবং তার মনে সব থেকে বেশি দাগ কেটেছিল যে জিনিসটা, সেটা হচ্ছে জামাল আব্দুল নাসেরের পশ্চিমা দেশগুলোর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব। নাসের আরব দেশগুলোকে এক করার কথা বলেছিলেন, পশ্চিমাদের সাথে টক্কর দেওয়ার কথা বলেছিলেন, আর যার ফলে গাদ্দাফিও ঠিক একই ব্যাপারে সোচ্চার হয়েছিল। এরপর গাদ্দাফি লিবিয়ার আর্মি জয়েন করে। তখনকার সময়ে লিবিয়ার রাজা ছিলেন কিং ইদ্রিস, যে বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং অধিকাংশ সময় সে চিকিৎসার জন্য দেশের বাইরেই থাকত। লিবিয়া খনিজ সম্পদে টইটুম্বুর ছিল, কিন্তু কিং ইদ্রিস প্রকারান্তে তার মালিকানা ওয়েস্টার্ন দেশগুলোর হাতে দিয়ে রেখেছিল, যার ফলে সম্পদ থাকার পরও লিবিয়া দরিদ্রই ছিল। বেকারত্ব বেড়ে যাচ্ছিল, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছিল, যার ফলে সাধারণের ভিতরে একটা ক্ষোভের সঞ্চার হচ্ছিল। আর লিবিয়ার সেনাবাহিনীতেও তার ব্যতিক্রম ছিল না। আর এই ক্ষোভের আগুনে ঘি ঢালে কিং ইদ্রিসের নিজের ভাতিজাকে প্রেসিডেন্ট করার ঘোষণা। জনগণ তখনই বুঝে গিয়েছিল যে সেনাবাহিনী চুপ করে থাকবে না। আর ঠিক তেমনই হয়েছিল। লিবিয়ার আর্মি লিবিয়ার সব এয়ারপোর্ট, রেডিও স্টেশন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করে নেয়। মানুষ অপেক্ষায় ছিল যে কখন আর্মি চিফ আসবেন এবং ভাষণ দেবেন, কিন্তু মানুষ রেডিও যখন ওপেন করলো, তখন রেডিওতে অন্য একজনের কণ্ঠস্বর শোনা গেল। আওয়াজটা ছিল ২৭ বছরের ক্যাপ্টেন মুয়াম্মার গাদ্দাফির, যে ছিল এই গণঅভ্যুত্থানের আসল নায়ক। সেনা প্রধানকে তো সেদিনই গ্রেফতার করে ফেলা হয়েছিল। মানুষ মুয়াম্মার গাদ্দাফিকে সাদরে গ্রহণ করে। গাদ্দাফি হয়ে ওঠেন লিবিয়ার সর্বে সর্বা। গাদ্দাফি ক্ষমতায় আসার পর লিবিয়া পুনর্গঠনের পরিকল্পনা হাতে নেয়। গাদ্দাফি ক্ষমতায় আসার পর লিবিয়ার ভিতরে থাকা সব আমেরিকান সৈন্যদের বের হয়ে যাওয়ার আদেশ দেয়। আর যে সকল পশ্চিমা কোম্পানিগুলো লিবিয়ার তেলের খনি দখল করে রেখেছিল, তাদেরকেও দেশ থেকে বের করে দেয় এবং প্রথমবারের মতো লিবিয়ার নিজেদের তেলের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেয়। শুধু তাই নয়, এক গাদ্দাফি আমেরিকা এবং তাদের ঘেটু ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছিল। লিবিয়ার সবচেয়ে বড় শক্তি এবং আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা তেল। গাদ্দাফিও সৌদির কিং শাহ ফয়সালের সাথে মিলে আমেরিকার কাছে তেল বিক্রি করা বন্ধ করে দেয়। গাদ্দাফির এই সিদ্ধান্ত মাস্টার স্ট্রোক প্রমাণিত হয়, আর সারা বিশ্ব তেলের দাম হু হু করে বাড়তে থাকে এবং লিবিয়া সহ আরব অর্থনীতি ফুলে ফেপে উঠতে থাকে। কিছু বছর আগেও যে লিবিয়া নিজেদের খাবার পর্যন্ত জোটাতে পারছিল না, তাদের মাথা পিছু আয় হয়ে দাঁড়ায় 11,000 মার্কিন ডলার, যা ব্রিটেন, ইটালির মতো দেশ থেকে অনেক গুণ বেশি। গাদ্দাফি প্রতিটি গৃহহীনকে সরকারি খরচে ঘর দিয়েছিল। যদি লিবিয়ার কেউ গাড়ি কিনতে চাইতো, তখন লিবিয়ান সরকার তার অর্ধেক মূল্য বহন করত। যদি কেউ বিয়ে করতে চাইতো, লিবিয়ান সরকার তাকে অনুদান দিত। গাদ্দাফি সর্বনিম্ন মজুরি দ্বিগুণ করে দিয়েছিল। নারী উন্নয়নের জন্য 16 বছরের কম বয়সী নারীদের বিবাহ নিষিদ্ধ করে দিয়েছিল। এছাড়াও লিবিয়ার কৃষি ব্যবস্থা উন্নয়নের জন্য বিশ্বের সবচেয়ে বড় সেচ প্রকল্প দ্য গ্রেট ম্যান মেড রিভার প্রজেক্ট হাতে নেয়। কিন্তু 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 গাদ্দাফি তো এক নায়ক ছিল, অর্থাৎ স্বৈরাচারে পরিণত হতে তার বেশি সময় লাগেনি। ভিন্নমত দমনের এক মহাযজ্ঞ শুরু হয়ে যায়। কেউ যদি গাদ্দাফির বিরুদ্ধে কথা বলে, তাকে জেলে ভরে দেওয়া হয়। এছাড়াও গাদ্দাফি ইউএস সহ পশ্চিমা দেশগুলো খোলাখুলি বিরোধিতা করা শুরু করেছে। যারা পশ্চিমাদের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিল কিংবা লড়েছি, তাদেরকে শুধু সাপোর্টই করেনি, অস্ত্র পর্যন্ত সাপ্লাই করেছিল। এবং বিভিন্ন স্যাংশনের কারণে লিবিয়ার অর্থনীতি আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে।
বহু বছর ধরে গাদ্দাফি একই চেয়ারে বসে থাকার কারণে সে ক্ষমতার নেশায় পাগল হয়ে গিয়েছিল। 1986 সালে আমেরিকা গাদ্দাফিকে মারার জন্য তার বাড়িতে হামলা চালায়। এছাড়াও লিবিয়াতেও গাদ্দাফির সময় শেষ হয়ে আসছিল। এরই মাঝে 2011 শুরু হয় আরব বসন্ত। লিবিয়ার আশেপাশে সব স্বৈরশাসকের গণ আন্দোলনের মুখে পতন ঘটতে শুরু করে। লিবিয়ার পাশেরই একটা দেশ তিউনিসিয়ার এক লোক সরকারের উপর অতিষ্ঠ হয়ে নিজের শরীরের উপর আগুন লাগিয়ে দিয়েছিল, যার ফলে তীব্র আন্দোলনের মুখে তিউনিসিয়ার সরকারের পতন ঘটে, যা দেখে মিশরের লোক অনুপ্রাণিত হয় এবং মিশরের 30 বছরের স্বৈরতন্ত্রের পতন ঘটে। এইবার পালা ছিল গাদ্দাফির। আমেরিকার উস্কানিতে সারা লিবিয়ার মানুষও গাদ্দাফির বিরুদ্ধে একজোট হতে থাকে। আর গাদ্দাফিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে গাদ্দাফি বলে, আমি 40 বছর ধরে লিবিয়ার শাসন করছি, লিবিয়ার লোক আমায় ভালোবাসে। এছাড়াও লিবিয়ার বেনগাজি শহরে গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু গাদ্দাফি সেই বিদ্রোহীদের সাথে কোনো রকম সমঝোতা না করেই সে বলে সে একটা একটা বিদ্রোহীকে ঘরে ঘরে গিয়ে মেরে আসবে। فأنا والملايين لتطهير ليبيا شبر شبر بيت بيت دار دار زنقة زنقة এরপর আসে 15 ফেব্রুয়ারি 2011। লিবিয়ার সেনাদের সাথে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ চলতে থাকে। অবস্থা খারাপ দেখে ইউএন গাদ্দাফির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার অনুমতি দিয়ে দেয়। এবার ন্যাটো ওপেনলি গাদ্দাফির বিরুদ্ধে হামলা করা শুরু করে। গাদ্দাফি তার রাজধানী ত্রিপোলি ছেড়ে নিজের জন্মস্থান সিরতের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় ন্যাটোর বাহিনী গাদ্দাফির গাড়ি বহরে মিসাইল হামলা চালায় এবং সে কোনো রকমে গাড়ি থেকে পালিয়ে পাশের একটা ড্রেনেজ পাইপে আশ্রয় নেয় এবং বিদ্রোহী জনতা তাকে ধরে ফেলে। পরবর্তী ফুটেজটুকু আর না দেখায়।